দেখতে পাচ্ছ এখন? জি ম্যাম, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? এই স্লাইডগুলো তো তোমাদের সাথে আগে শেয়ার করে দিয়েছি, তাই না? তোমাদের সাথে আগে এই ইন্ট্রোডাকশনটা করেছি না? জি ম্যাম। পেয়েছো? আমরা তো পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট পর্যন্ত পড়েছিলাম, ছোট ছোট কিছু টার্মস পড়েছি, তাই না? গত ক্লাসে, ইন্ট্রোডাক্টরি ক্লাসে কয়েকটা ক্লাস নিয়ে ইন্ট্রোডাকশনটা বলতে হচ্ছে, যেটা একটু বড়, কিন্তু কেমোথেরাপিউটিক্স এর এই কোশ্চেন গুলো, এই ইন্ট্রোডাক্টরি ইনফরমেশন গুলো জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? সেজন্য যেগুলো বলা হচ্ছে চেষ্টা করবো এগুলো পড়ে রাখতে। তো গত ক্লাসে ডেফিনিশন কিছু বলেছি আমরা, এমআইসি, এমবিসি, তারপর হচ্ছে ব্যাক্টেরিয়াল, ব্যাক্টেরিওস্ট্যাটিক, এই কথাগুলো বলেছি। সাথে আমরা বলেছি যে পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট, তাই না? ঠিক না? হ্যালো। জি ম্যাম। আচ্ছা, আজকে আমরা আরেকটু টার্ম শিখি, যে আমরা অনেক সময় উচ্চারণ করি যে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে দাও, অথবা বলি যে একটু এক্সটেন্ডেড স্পেকট্রাম দাও, অথবা বলি ব্রড স্পেকট্রাম দিয়ে দাও। এই কথাগুলোর অর্থ কি সেটা আমরা একটু জানবো, ঠিক আছে? ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক নাম থেকেই বুঝতে পারছো যে এর মানে অর্গানিজমের এগেনস্টে কাজ করার ক্ষমতাটা কম। বেশি অর্গানিজমের এগেনস্টে তারা কাজ করতে পারবে না, অল্প কিছু সংখ্যক অর্গানিজমের এগেনস্টে যে অ্যান্টিবায়োটিক কাজ করতে পারে তাদেরকে আমরা বলছি ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। সো ডেফিনিশন দিলে বলবা যে chemotherapeutic agents acting only on a single or limited group of microorganisms are said to have narrow spectrum. যেমন মনে করো আইএনএইচ নামটা তোমরা দেখবা, আইসোনিকোটিক অ্যাসিড হাইড্রোসাইড, এটা শুধুমাত্র মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুল ব্যাসিলার এগেনস্টে কাজ করে, আর অন্য কোনো কিছুর উপর কাজ করে না। সো টিবিতেই শুধু এটা ব্যবহার করা যাবে, টিবি ইনফেকশন ছাড়া অন্য কোথাও ইউজ করা যাবে না। সেরকম বেঞ্জাইল পেনিসিলিন অথবা ফ্লক্সিসিলিন দেখা গেল শুধুমাত্র দুই একটা অল্প কিছু অর্গানিজম এগেনস্টে সেটা এই ধরনের অ্যান্টিবায়োটিক। আর দেখা গেল যে আর একটু বেশি এক্সটেন্ডেড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এক্সটেন্ডেড মানে হচ্ছে একটু এক্সটেন্ড করেছি, একটা বা অল্প কিছুর থেকে একটু বাড়িয়েছি তার কাজের পরিধিটা, সেরকম। তো extended spectrum is the term applied to antibiotics that are effective against gram-positive organism, also against significant number of gram-negative. মানে gram-positive কে মূলত কভার করবে, আর অল্প কিছু gram-negative কভার দিবে যারা, তাদেরকে আমরা বলবো extended spectrum। যেমন এমপিসিলিন, যখন আমরা পেনিসিলিন করবো তখন আমরা দেখবো যে অ্যাম্পিসিলিন পেনিসিলিন গ্রুপের, সে গ্রাম পজিটিভ কাছে গেছে, সামনে কি এক্সটেন্ডেড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? বুঝছো? শুধুমাত্র পার্টিকুলার একটা অর্গানিজমের এগেইনস্টে কাজ করলে, অথবা অল্প ম্যাম অর্গানিজম কাজ করলে তার নাম হলো গ্রাম পজিটিভ। বলো। ম্যাম সাউন্ড কেটে কেটে হারিয়ে যাচ্ছিলাম, তাই তো? শব্দ থেকে হারিয়ে। হ্যালো। জি ম্যাম। হ্যালো। জি ম্যাম। হ্যালো ম্যাম। শুনতে পাচ্ছ? ম্যাম কেটে কেটে আসতেছে তাও। হ্যালো। জি ম্যাম। চলে গেছিলাম না কানেকশন থেকে? জি ম্যাম। ভালো হয়েছিল না তোমাদের? খুশি লাগতেছিল না? নাও ধুর ম্যাম। এসব ক্লাস। হ্যাঁ, ধুর।
বাচ্চা গেল ক্লাস থেকে, এরকম বলতেছিলে না কেউ কেউ? মিথ্যা না। কথা বলো না, বুঝছো? তো তোমরা ক্লাসের জন্য মানে কি অবস্থা, ফার্স্ট ইয়ার আসলো, সেকেন্ড ইয়ার আসলো, ফোর্থ ইয়ার আসলো না, যাদের ক্লাস দরকার। হুম? সেটাই বলো। ম্যাম। তোমাদের তো দরকার ছিল এখন ক্লাসে এসে পড়াশোনা করার জন্য, হ্যাঁ? জি ম্যাম। যাই হোক, ঠিক আছে। তাহলে আমরা শুরু করছি যেটা, যে স্পেকট্রাম অনুযায়ী কে কার এগেইনস্টে কাজ করে সেই অনুযায়ী আমরা ইয়ে করতেছি, বুঝছো? ওই ভাগ করতেছি বা নামকরণ করতেছি। যখন দেখবো যে একটা অ্যান্টিবায়োটিক মুষ্টিমেয় বলতে একটা ঊর্ধ্বে দুই একটা অর্গানিজম এগেইনস্টে শুধু কাজ দেখায়, আর অন্য কোনো অর্গানিজমকে কভার করে না, তখন তার নাম হয়ে গেছে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আর যখন দেখবো যে কোনো অ্যান্টিবায়োটিকটা গ্রাম পজিটিভ কভারেজ দিচ্ছে, সাথে অল্প পরিমাণ গ্রাম নেগেটিভ কভারেজও দেয়, কিন্তু সবাইকে কভার করছে না, তখন তাকে আমরা একটু এক্সটেন্ড করে দেখলাম, তাহলে ওর নাম হয়ে যাবে তখন এক্সটেন্ডেড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আর যখন দেখবো যে আহ, উম, কিছু ড্রাগ আছে ওয়াইড ভ্যারাইটি অফ মাইক্রো অর্গানিজম স্পেসিস এর এগেইনস্টে কাজ করে, তখন আমরা বলবো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। যেমন তোমরা দেখবা ক্লোরামিডাল, সেফলোস্পোরিন, ফ্লুরোকুইনালন অথবা টেট্রাসাইক্লিন দুইভাবে করলাম, দেখলাম। ম্যাম সাউন্ড ক্লিয়ার না। এক্সটেন্ডেড স্পেকট্রাম কেউ হচ্ছে ব্রড। আমি আমার রুমে কথা বলতেছি, তোমরা শুনতে পেতেছো না? আমি একটা কান্দন ছাড়া আর কোনো উপায় আছে রে মা? বলতো। হায় আল্লাহ, কি করতে আমি কোনো ক্লাস নেই। এখন শুনতেছো নাকি এখন শুনতেছো না? এখন শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা, এখন শুনতে পেলে কথাগুলো খেয়াল করো, যে আমরা অ্যান্টিবায়োটিক গুলোকে ক্লাসিফিকেশন করলাম যে তারা কার কার এগেইনস্টে কাজ করতে পারে, কোন কোন অর্গানিজম বা কতটুকু অর্গানিজম কভার করতে পারে সেটার উপর নির্ভর করে। কাউকে বললাম ন্যারো স্পেকট্রাম, কাদেরকে বলবো? তারাই যারা হচ্ছে একটা অথবা দুই একটা অর্গানিজমকে কভার করতে পারে এরকম অ্যান্টিবায়োটিক। কোনো সময় দেখা গেছে যে আইএনএইচ একটা নাম, সে শুধু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোব্যাসিলের এগেইনস্টে কাজ করে, তাহলে একেবারে ন্যারো হয়ে গেল না স্পেকট্রামটা। এই জন্য এদের নাম হচ্ছে ন্যারো স্পেকট্রাম। আবার দেখা গেল কোনো অ্যান্টিবায়োটিক ব্রড মানে গ্রাম পজিটিভ কভারেজ দিচ্ছে, গ্রাম পজিটিভ অর্গানিজম দিয়ে ইনফেকশন হলে, কিন্তু সব গ্রাম নেগেটিভকে কভার করছে না, দুই একটা গ্রাম নেগেটিভকে কভার করছে। তাহলে এখানে পরিমাণটা কি হলো, ন্যারো স্পেকট্রাম থেকে একটু এক্সটেন্ড করছে, কিন্তু সবাইকে কভার করলো না, এই জন্য এটার নাম আমরা দিলাম এক্সটেন্ডেড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ঠিক আছে? যেমন অ্যাম্পিসিলিন একটা পেনিসিলিন গ্রুপের ড্রাগ, সে দেখা গেলো যে একটু এক্সটেন্ডেড মানে গ্রাম পজিটিভ কভারেজ দেয়, অল্প দুই একটা গ্রাম নেগেটিভ অর্গানিজমকেও কভার করে, এই জন্য এটার নাম হলো এক্সটেন্ডেড স্পেকট্রাম। আর যখন দেখবো যে কোন অ্যান্টিবায়োটিক ওয়াইড ভ্যারাইটি অফ অর্গানিজম এগেইনস্টে কাজ করতে পারছে, গ্রাম পজিটিভ বলো গ্রাম নেগেটিভ বলো, তখন তার নাম হয়ে যাবে ব্রড স্পেকট্রাম। ঠিক আছে? যেমন সেফলোস্পোরিন, ক্লোরামফেনিকল, ফ্লুরোকুইনালন এগুলো। এখন তোমরা আমাকে বলো, কোন অ্যান্টিবায়োটিক এই তিনটা নামের মাঝে কোনটা তোমাদের মনে হয় ব্যবহারের দিক থেকে ভালো? অ্যান্টিবায়োটিক ইনফেকশন হলে এই তিনটা গ্রুপের মাঝে তোমরা কোন অ্যান্টিবায়োটিকটা চয়েস করবে বলো তো দেখি? ব্রড স্পেকট্রাম। আর কেউ বলো, আরো কেউ বলো। একজন ব্রড স্পেকট্রাম বলছো, আর ওকে সাপোর্ট করছো কে কে? হ্যালো, শুনতে পাচ্ছো? ম্যাম স্পেসিফিক ডায়াগনোসড হইলে ন্যারো স্পেকট্রাম হুম, ন্যারো এটাই স্পেকট্রাম এটাই গুলো ইউজ করবেন। আমাদের আসলে টু দা স্পেসিফিক হওয়া উচিত, তাই না? আমাদের ঘরে মশা আসছে, আমরা যদি কামান দিয়ে সব মশা মারার জন্য চেষ্টা করি, আমাদের সেটা ঠিক হবে না, ওয়াইজ হবে না, ঠিক না? তাহলে আমাদেরকে মশার জন্য মশার স্প্রে দিলেই ভালো হবে। সো স্পেসিফিক হওয়া ভালো।
ব্রড স্পেকট্রাম দিব কখন, আমরা একটু পরে আলোচনায় যাব। আমাদের যখন প্রয়োজন হবে তখনই আমরা ব্রড স্পেকট্রাম ইউজ করব, আদারওয়াইজ আমরা সবাইকে মানে আমার অন্ধের মতন আমরা সবাইকে কভার করার জন্য এইরকম অ্যান্টিবায়োটিক গুলো যদি ইউজ করি সেটার যে বিপদও আছে বা সমস্যা আছে সেটা আমরা একটু পরে দেখতে পারবো, ঠিক আছে? কারণ এই যে পরের প্যারাতে দেখো লেখা এখানে, administration of broad spectrum antibiotic can drastically alter the nature of normal bacterial flora and precipitate a superinfection. Superinfection মানে হচ্ছে গিয়া তুমি এক করছো কিন্তু দেখা গেল যে আবার একটা ইনফেকশন হয়ে গেল, যে এতক্ষণ পর্যন্ত তোমার অ্যান্টিবায়োটিক এক্সপোজার ছাড়া তোমার বডিতে যে নরমাল ব্যাকটেরিয়াল ফ্লোরা গুলো ছিল, ইন্টেস্টাইনাল ফ্লোরা গুলো ছিল, ওরা কিছু ইনহিবিটরি ইফেক্ট দেখাচ্ছিল, এমন কিছু অর্গানিজমকে দমিয়ে রেখেছিল। এখন তুমি যেহেতু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করলা, তারা সেই নরমাল ব্যাকটেরিয়াল ফ্লোরাকে কিন্তু ড্যামেজ করে ফেলবে। তাহলে নরমাল ব্যাকটেরিয়াল ফ্লোরা যখন ড্যামেজ হবে, ওরা যে অর্গানিজম গুলোকে দমায় রাখছিল তারা এখন ফ্লেয়ার আপ হবে, যেমন ক্যান্ডিডা অ্যালবিকেন্স, ক্যান্ডিডার ইনফেকশন গুলোকে হইতে দিতেছিল না, তাহলে এখন ব্যাকটেরিয়াল ফ্লোরাকে তুমি দমাইলা, তাহলে ক্যান্ডিডা অ্যালবিকেন্সটা ফ্লেয়ার আপ করার সুযোগ পেলো। তখন একটা অ্যান্টিবায়োটিকের কভারেজে আর একটা ইনফেকশনের উপস্থিতি তুমি টের পাবা। দিস ইজ কল্ড সুপার ইনফেকশন, ঠিক আছে? বুঝছো কথাটা? ব্রড স্পেকট্রাম দিলে আমাদের যে উপকারী গাছ ফ্লোরা গুলো ছিল সেগুলো তখন নষ্ট হয়ে যাওয়ার জন্য আমাদের সেকেন্ডারি ইনফেকশন, সুপার ইনফেকশন হওয়ার চান্স গুলো থাকবে। এর জন্য আমরা টু দ্য পয়েন্টে চেষ্টা করব অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টটা শুরু করতে। এখন এসো, এইটা রিটেন কোশ্চেন অনেক আসে, জন্য তোমাকে সুন্দর করে এটা গুছায় লিখতে হবে বা বলতে হবে যে রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক, হোয়াট ডু মিন বাই দিস? আমি এই কথাটা দিয়ে কি বুঝি? আমি বুঝি যখন আমার দরকার আমি তখন সেটা ব্যবহার করব, সেই কথাটাই হলো রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক। আমি একটা পেশেন্ট আমার কাছে আসবে, তার অনেক সমস্যা নিয়ে আসবে, সমস্যা নিয়ে আসলে এখন আমি যদি দেখি যে তার কোনো ইনফেকশন আসলে আছে, সেই জিনিসটা আমার তার কথা থেকে, তার স্যাম্পল নিয়ে, প্রয়োজন হলে সময় থাকলে তার কাছ থেকে স্যাম্পল নিয়ে আমি টেস্ট করে আমি শিওর হয়ে অ্যান্টিবায়োটিকটা দিব। জীবাণুটা শিখে যায় যে সেই অ্যান্টিবায়োটিক থেকে নিজেকে কিভাবে বাঁচায় রাখতে পারি, তাহলে আলটিমেটলি রেজাল্টটা হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আর সেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যখন একজনের কাছে হবে, সেটা কিন্তু সে তার একার মাঝে সীমাবদ্ধ থাকবে না, সে কিন্তু সোসাইটিতে অন্য সবার জন্য সেটা হার্মফুল হয়ে যাবে। সো আমরা অ্যান্টিবায়োটিককে একটা সোশ্যাল ড্রাগ বলেছিলাম, এবং অ্যান্টিব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স যেন না হয় এর জন্য আমরা অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা অবশ্যই আমাকে চিন্তা করে দিতে হবে। সেই চিন্তা করে দেওয়ার ব্যাপারটার নামই হলো রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক। মাঝখানে কি কানেকশন চলে গেছিল আবার? ম্যাম একটু শোনা যায়নি, আবার ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে না? তাহলে রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিকটা অনেক ইম্পর্টেন্ট। আমাকে রিটেনের জন্য বলো, ভাইবার জন্য বলো, আমাকে এটা জানতে হবে। এখন আসো আমরা কি কি জিনিস দেখবো রেশনাল ইউজ অফ প্রেসক্রিপশন আর অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করার জন্য। প্রথমে আমাকে চিন্তা করতে হবে ডায়াগনোসিসটা ঠিক মতো করতে হবে, অ্যাজ প্রিসাইসলি অ্যাজ পসিবল। আমাকে আগের সেইটার একটা ধারণা আমাকে থাকতে হবে। এইগুলো যদি আমি থাকে তাহলে আমি টু দ্য পয়েন্টে ট্রিটমেন্ট উইল বি মোর রেডিলি অ্যাচিভ। এই যে আমি জানতে পারবো আরো ভালো করে যদি তুমি যে স্যাম্পল তোমার ওইখান থেকে নিয়ে ল্যাবরেটরিতে তুমি টেস্ট করে জীবাণুর উপস্থিতিটা, তুমি মাইক্রো অর্গানিজমের উপস্থিতিটা তুমি যদি শিওর করতে পারো, তাহলে তুমি আরো বেশি টু দ্য পয়েন্টে ডায়াগনোসিস করতে পারবা এবং ট্রিটমেন্টও করতে পারবা, ঠিক আছে? তোমাকে চিন্তা করতে হবে ডিসাইড ওয়েদার দ্য ইনফেকশন ইজ কজড বাই দ্য মাইক্রো অর্গানিজম। আমি যে অর্গানিজমটা চিন্তা করছি ওটা দিয়ে কি এখানে হয়েছে কিনা সেই জিনিসটা আমাকে প্রথমে ধারণা পরিষ্কার আনতে হবে। সো ডায়াগনোসিসটা প্রথমে আনতে হবে ওয়েদার কেমোথেরাপি ইজ রিয়েলি নেসেসারি অর নট। আমার কি আসলেই কেমোথেরাপি বা একটা অ্যান্টিবায়োটিক এক্সপোজার এখানে দেওয়ার দরকার আছে কি নাই, ঠিক আছে? ইনফেকশন হয়েছে, ঠিক আছে, সেটা যদি ভাইরাল ইনফেকশন হয় তাহলে তো আমার অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো কাজই আসবে না, তাহলে সেই ক্ষেত্রে আমাকে অ্যান্টিবায়োটিক প্রয়োগটা অবশ্যই হবে ইরেশনাল, তাই না? সো দেখা গেছে
আবার যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, অ্যাকিউট ইনফেকশনে শুধুমাত্র দেখা যাচ্ছে শুধু যে অ্যান্টিবায়োটিক দিয়ে আমার কাজ হয়ে গেলেই হবে, 7 দিন বা 5 দিন দিলেই হয়। কিন্তু ক্রনিক অনেক ইনফেকশন আছে, যেমন ক্রনিক অ্যাবসেস অথবা এমপাইমা, ওরা শুধু অ্যান্টিবায়োটিক দিলে হবে না, সেই ক্ষেত্রে আমাকে ওই অ্যাবসেস ড্রেনেজ করে নিতে হবে, অথবা অ্যান্টিবায়োটিকটা শুধু এখানে দিব যে ফ্লেয়ার আপ অফ ইনফেকশন যেন না হয়, যেমন সার্জারি করলে অ্যাবসেস বলা, সেই ক্ষেত্রে ইনফেকশন যেন ছড়ায় না পড়ে, সেই ক্ষেত্রে আমি শুধু দিব। হ্যাঁ, ইভেন সাম কেস অফ অ্যাকিউট ইনফেকশনেও অনেক সময় দরকার হয় অ্যান্টিবায়োটিক না দিয়েও ভালো কাজ করা যায়, শুধু শুধু অপেক্ষা করলেই হয়। যে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিলাম, আলটিমেটলি পেশেন্ট ভালো হয়ে গেল, সেই ক্ষেত্রে আমি শুধু শুধু একটা অ্যান্টিবায়োটিক এক্সপোজার করে আলটিমেটলি সেই অ্যান্টিবায়োটিকের যে অ্যাডভার্স রিয়াকশন তার কাছ থেকে, তার এক্সপোজার থেকে আমি পেশেন্টকে সেভ করতে পারবো। সো এটা আমাকে পরে চিন্তা করে নিতে হলো যে প্রথমে হচ্ছে ডায়াগনোসিসটা ঠিক মতো করলাম, ডায়াগনোসিস করার পরে আমাকে এখন নেক্সট কোশ্চেন হচ্ছে আদৌ কি আমার অ্যান্টিবায়োটিকটা দেওয়ার দরকার আছে কি নাই, সেটা আমাকে চিন্তা করে নিতে হলো। তারপরে আমরা কি করলাম, এখন আমি যেহেতু জানলাম যে ইনফেকশন, তাহলে ইনফেকশনের অর্গানিজমের ধরনটা আমার জানতে হবে, কারণ ধরনটা জানলে আমি তার এগেইনস্টে কোন অ্যান্টিবায়োটিক কাজ করতে পারবে সেটা আমি বুঝতে পারবো। কুইক অ্যাসেসমেন্টের জন্য তুমি গ্রাম স্টেনিং করতে পারো। গ্রাম স্টেনিং করলে আলটিমেটলি তুমি গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ অর্গানিজম সেটা তুমি বের করে ফেলতে পারলা। বডি ফ্লুইডটা তুমি স্যাম্পল নিলা, স্যাম্পল নেওয়ার পরে তুমি টেস্ট করতে পাঠাইলা অর্গানিজমটা স্পেসিফিক কোনটা আছে। আর আরো যদি ভালো হয় যে কালচার সেন্সিটিভিটি করে নিলে, তাহলে তুমি আরো শিওর হতে পারবা যে এই অর্গানিজমটা কোন অ্যান্টিবায়োটিক এগেইনস্টে সেন্সিটিভিটি দেখাচ্ছে। সেই ক্ষেত্রে যদি সময় পাও তাহলে তুমি স্পেসিফিক অর্গানিজম এবং তার এগেইনস্টে সেন্সিটিভ অ্যান্টিবায়োটিক আবিষ্কার মানে বের করে তখন যদি ট্রিটমেন্টটা দিতে পারো, সো ইউ ক্যান গিভ প্রেসক্রিপশন রেশনালি। এটা পরের ধাপ, ঠিক আছে? প্রথমে হচ্ছে ডায়াগনোসিসটা করলাম, যত সূক্ষ্ম ডায়াগনোস করতে পারবা কোন কোন অর্গানিজম প্রবাবিলি আছে সেটা, তাহলে তুমি তার এগেইনস্টে অ্যান্টিবায়োটিকটা চয়েসের সিলেকশনে আনতে পারলা। দ্বিতীয়ত অনেক সময় অ্যান্টিবায়োটিক দরকার আদৌ হবে কি হবে না সেই ডিসিশনটা নিয়ে নিলা। এখন আসো যদি দরকার হয় তাহলে কোনটা আমি নিব, গ্রাম পজিটিভ না গ্রাম অর্গানিজম আছে সেটা গ্রাম স্টেনিং করলে আমরা বুঝতে পারবো। তারপর সেই অর্গানিজমের এগেইনস্টে কালচার যদি করো স্যাম্পল নিয়ে, তখন দেখবা যে কোন অ্যান্টিবায়োটিকটা সেনসিটিভ, তো সেনসিটিভ যেটা বেশি দেখাচ্ছে সেটাই তুমি তখন ইউজ করতে পারবা। এভাবে তুমি ধাপে ধাপে যাওয়ার চেষ্টা করবা যদি সময় থাকে। আর এবং অ্যান্টিবায়োটিকটা শুরু করার আগে তোমাকে স্যাম্পল কালেকশন করে নিতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে স্যাম্পল কালেকশন ছাড়াও অন্য কিছু ল্যাবরেটরি টেকনিকের মাধ্যমে তুমি আইডেন্টিফিকেশন অফ অর্গানিজম করতে পারো, যেমন মাইক্রোবায়াল অ্যান্টিজেন ডিটেকশন করে অনেক সময়, ডিএনএ বা আরএনএ স্টাডি করে, অথবা ডিটেকশন অফ ইনফ্ল্যামেটরি অথবা হোস্ট ইমিউন রেসপন্স টু দ্য মাইক্রোঅর্গানিজম, এই ধরনের কিছু জটিল পরীক্ষার মাধ্যমে যাওয়া যেতে পারে। বাট সহজে তোমার মনে রাখতে হবে যে কুইকলি গ্রাম স্টেনিং করে তারপরে সম্ভব হলে কালচার সেন্সিটিভিটি করে টু দ্য পয়েন্টে আমার অ্যান্টিবায়োটিক সিলেকশনে আসলে ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হবে, যেটা হবে রেশনাল প্রেসক্রিপশন অফ অ্যান্টিবায়োটিক। এই পর্যন্ত বুঝছো সবাই? জি ম্যাম। আচ্ছা, এখন আসো, অনেক সময় দরকার হয় কি যে সময় নাই, আমাকে দ্রুত শুরু করে দিতে হবে চিকিৎসা, ক্রিটিক্যালি ইল পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে কত তাড়াতাড়ি আমার চিকিৎসা শুরু করা যায়, সেটাকে আমরা বলি এম্পেরিক্যাল থেরাপি, প্রায়র আইডেন্টিফিকেশন অফ অর্গানিজম। এই যে এত কিছু বললাম যে কালচার সেন্সিটিভিটি স্পেসিফিক এন্ড দেন এগুলা, এত সময় নাই, তখন আমাকে ধারণা করে নিয়ে ধারণার উপর ভিত্তি করে আমাকে চিকিৎসা শুরু করতে হবে, এবং ধারণাটা হতে হবে বেস্ট গেস, তুমি যে ধারণা করছো সেটা যেন সঠিকের কাছাকাছি আসে এরকম। সো আইডিয়ালি microbial agents used to treat infection is selected after organism has been identified, তাই না? এবং ড্রাগ সেন্সিটিভিটি করার পরে। তবে যদি দেখো পেশেন্ট ক্রিটিক্যালি ইল, যেমন দেরি হয়ে গেলে কন্ডিশনটা আরো ফ্যাটাল হতে পারে, তারপরে হচ্ছে তখন তোমাকে এম্পেরিক থেরাপিটা শুরু করতে হবে। যেমন অ্যাকিউট ইল পেশেন্টের ক্ষেত্রে তুমি ইনফেকশনটা অর্গানিজমটা জানো না, দেখা গেল নিউট্রোপেনিক পেশেন্ট অথবা পেশেন্ট উইথ হেডেক নিয়ে আসছে, তখন তাকে সাথে যদি রিজিড নেক থাকে, মানে মেনিনজাইটিসের যে সাইন সিমটম গুলো, সেই সিমটমস সহ যদি আসে, তখন তাকে মেনিনজাইটিসের পেশেন্টকে কিন্তু বসায় রেখা কালচার সেন্সিটিভিটি করা এত সময় নেই, তাকে একদম দ্রুত চিকিৎসা করতে হবে। সো ইনিশিয়েটেড স্যাম্পল কালেকশন করে নিবা, নিয়ে অ্যান্টিবায়োটিক শুরু করে দিবা। সেই অ্যান্টিবায়োটিকটা তোমার চেষ্টা করবা যে বয়স অনুযায়ী এবং
কোন অর্গানিজমে দ্বারা কাদের মেনিনজাইটিস হতে পারে সেটা তুমি মোটামুটি একটু ধারণা করে নিতে পারবা, নিয়ে তারপরে চিকিৎসা শুরু করবা। যেমন এরপরের প্যারাতে তাই বলছে যে সিলেক্টিং এ ড্রাগ, চয়েস অফ ড্রাগ ইন অ্যাবসেন্স অফ সাসেপ্টিবিলিটি ডাটা। যেমন তুমি কজ অফ সেনসিটিভিটি করতে পারলা না, গ্রাম স্টেন করতে পারলা না, তখন তোমাকে কি করতে হবে? পেশেন্টের হিস্ট্রি, কোথায় হয়েছে ইনফেকশন, সেগুলোর উপর নির্ভর করে তোমাকে চিন্তা করতে হবে। যেমন হিস্ট্রিতে হসপিটালে হয়েছে নাকি কমিউনিটিতে হয়েছে, অথবা পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ ছিল কিনা, বা কোন ট্রাভেল হিস্ট্রি আছে কিনা, বয়স কেমন, এগুলো রেকর্ড নিয়ে তখন তোমাকে ধারণা করে নিতে হবে যে কোন অর্গানিজম দিয়ে এটা হতে পারে। ব্রড স্পেকট্রাম থেরাপি মে বি নিডেড ইনিশিয়ালি ফর সিরিয়াস ইনফেকশন হোয়ের আইডেন্টিফিকেশন অফ দ্য অর্গানিজম ইজ আননোন। তুমি জানো না কিন্তু তোমার মনে হচ্ছে যে এখানে পলিমাইক্রোবিয়াল ইনফেকশন আছে, সেই ক্ষেত্রে তোমাকে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করবা। তবে স্যাম্পল পাঠানোর পরে যদি দেখা যায় স্পেসিফিক অ্যান্টিবায়োটিক চলে এসছে, তখন তোমাকে এটা সুইচ করে নিলে বেটার। ঠিক আছে? Choice may also be guided by known association of particular organism with the infection in a given clinical situation. এই পয়েন্টটা থাক। এই পরের পয়েন্টটা খেয়াল করো যে অনেক সময় দেখা যাবে যে বললাম যে বয়স অনুযায়ী, যেমন নিউবর্ন বেবি তোমার কাছে আসছে, তার স্পাইনাল ফ্লুইডের যে অর্গানিজম কোনটা পাইতে পারো? নিউবর্নদের ইনফেকশন হয় সাধারণত ইয়ে দিয়ে, স্ট্রেপ্টোককাস অ্যাজালাক্সি দিয়ে, গ্রুপ বি। কিন্তু ওদের ক্ষেত্রে স্ট্রেপ্টোককাস নিউমোনিয়ার ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা খুবই কম। স্ট্রেপ্টোককাস অ্যাজালাক্সি যেটা, ওটা সেনসিটিভ হচ্ছে পেনিসিলিন জি এর প্রতি। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে, নিউবর্ন ক্ষেত্রে যদি মেনিনজাইটিস নিয়ে আসে, সেই ক্ষেত্রে তুমি দেখবা যে ওদের জন্য পেনিসিলিন জি ট্রিটমেন্ট দিলে ভালো। কিন্তু যদি এই একই কেস মেনিনজাইটিস, তার পেশেন্টের বয়স যদি 40 বছর হয়, তাদের ক্ষেত্রে স্ট্রেপ্টোককাস অ্যাজালাক্সি যে হওয়ার সম্ভাবনা কম, বরঞ্চ ওদের ক্ষেত্রে স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া দিয়ে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। এমপিসিলিন দিয়ে, পেনিসিলিন জি দিয়ে কাজ করবে না। ওদের ক্ষেত্রে তোমাকে হয়তো সেফলোস্পোরিন 3rd জেনারেশন দিয়ে অথবা ভ্যানকোমাইসিন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে এই যে দেখো, বয়সের উপর নির্ভর করেও কিন্তু আমি বুঝে গেলাম যে কাদের কোন অর্গানিজম দিয়ে ইনফেকশন হতে পারে, আর সেই অর্গানিজমের এগেইনস্টে কোন অ্যান্টিবায়োটিকটা ইফেক্টিভ। তাহলে পার্থক্যটা বুঝে গেছে? এখানে সিলেকশনটা কিভাবে ভ্যারি করতে পারে। জি ম্যাম। সবার জন্য যে গদবাধা একই চিকিৎসা না, এটা এইটুকু অন্তত বুঝছো? জি ম্যাম। এই ধারণাটা নিয়ে রাখলে আস্তে আস্তে প্র্যাকটিস গেলে তখন তোমরা নিজেরও আইডিয়া করতে পারবে যে কাদেরকে কোনটা দিতে হবে। ডিটারমিনেশন অফ অ্যান্টিমাইক্রোবিয়াল সাসেপ্টিবিলিটি অফ ইনফেক্টিভ অর্গানিজম। তোমার যখন কালচার করা হয়েছে, সেই কালচারের পরে সেনসিটিভিটি দেখতে হয়। সেনসিটিভিটি দেখলে কোন অ্যান্টিবায়োটিকটা এই অর্গানিজম এগেইনস্টে স্পেসিফিক ইফেক্টিভ, সেটা তখন ভালো করে বের করা যায়। সেভাবে তখন তোমার ট্রিটমেন্টটা আরো সুন্দর করে শুরু করা যায়, সেটা আরো বেশি রেশনাল। আচ্ছা, সিলেক্ট দ্য বেস্ট ড্রাগ কনসিডারিং কি জিনিস কনসিডার করবা? স্পেসিফিসিটি। যেমন ওই যে বললাম, কালচার করলা, স্পেসিফিক পাওয়ার পরে তুমি সেখানে ন্যারো স্পেকট্রামে চলে আসাটাই তোমার উচিত হবে। এটা এক নাম্বার কথা। তারপর হচ্ছে নেচার অফ দ্য ড্রাগ টু বি গিভেন, কোনটা দিবা? ব্যাকটেরিওস্ট্যাটিক দিবা না ব্যাকটেরিওসিডাল দিবা? এখন মোস্ট ইনফেকশনে যারা ইমিউনো কম্পোনেন্ট হোস্ট, সেই ক্ষেত্রে ব্যাকটেরিওসিডাল ড্রাগটা দেওয়াটাই ভালো। আর যারা ইমিউনো কম্প্রোমাইজড, যারা ইমিউনিটি দিক থেকে হেলদি আছে, তাদের ক্ষেত্রে ব্যাকটেরিওসিডাল তো দিচ্ছি। আর যারা ইমিউনিটি স্ট্যাটাসটা উল্টা বলতেছি আমি, যাদের ক্ষেত্রে ইমিউনিটি স্ট্যাটাসটা, কারণ রিমুভাল অফ অর্গানিজমে হেল্প করবে। হ্যাঁ, কিন্তু যদি দেখা যায় যে না, ক্রিটিক্যালি ইল পেশেন্ট এবং তাদের ক্ষেত্রে সময় অপেক্ষা করে ইমিউন সিস্টেমের উপরে নির্ভর করা যাচ্ছে না, কারণ ইমিউনিটি খুবই পুয়ার, তাদের ক্ষেত্রে ব্যাকটেরিওসিডাল ড্রাগটা দিয়ে সরাসরি কিল করলেই ভালো হবে। ঠিক আছে? আর কি কনসিডার করতে হবে? ফার্মাকোকাইনেটিক ফ্যাক্টর টু এনশিওর দ্যাট চুজেন ড্রাগ ইজ ক্যাপেবল অফ রিচিং দ্য সাইট অফ ইনফেকশন ইন অ্যাডিকুয়েট অ্যামাউন্ট। না হলে কিন্তু হবে না। যেমন তুমি মেনিনজাইটিস বলতেছো, ব্রেনে পৌঁছাতে হবে, কিন্তু ড্রাগটা এমন দিলা যে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, তাহলে কি তোমার ওই ড্রাগটা গিয়ে কাজ করতে পারবে, শো করতে পারবে তার ইফেক্ট? না ম্যাম। এই জিনিসটা কি মাথায় আনা উচিত নাকি উচিত না? আনা উচিত। মেনিনজাইটিস হইলো সেই ড্রাগটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারছে না, তাহলে সেটাকে দিয়ে আসলে রেশনাল হবে না। সো এই ফ্যাক্টর গুলো খেয়াল রাখতে হবে। পেশেন্টের কিছু ফ্যাক্টর খেয়াল রাখতে হবে। হু মে বি প্রিভিয়াসলি, যদি অ্যালার্জি থাকে ওই অ্যান্টিবায়োটিকটা দিয়ে সেই হিস্ট্রি তুমি নিবা।
আবার দেখা গেলো যে তুমি ড্রাগটা দিয়েছো, তার রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট, তাহলে এলিমিনেশন হ্যাম্পার হচ্ছে, তাহলে পেশেন্টের এই ফ্যাক্টর গুলোকে আমাকে মাথায় রাখতে হবে। অ্যাডমিনিস্টার দ্য ড্রাগ, কিভাবে অ্যাডমিনিস্টার করবা? অপটিমাম ডোজে। অপর্যাপ্ত ডোজ যদি দাও, যেটা আমরা বলেছিলাম যে পোল্ট্রি ফার্মে অপর্যাপ্ত ডোজ দিয়ে গরু বা মুরগি ফার্ম মোটা তাজাকরণে ব্যবহার করা হচ্ছে, ওগুলো অপর্যাপ্ত ডোজ, তাহলে ওগুলো এক্সপোজার হচ্ছে, আলটিমেটলি অর্গানিজম শিখে যাচ্ছে নিজেকে কিভাবে বাঁচায় রাখা যায়, তাহলে এরকম অপর্যাপ্ত ডোজ দেওয়া যাবে না। এটা দিলে কি হবে? দিলে মাইক্রোবায়াল রেজিস্ট্যান্সটাকে আমরা দাওয়াত দিলাম। অপটিমাম ফ্রিকোয়েন্সিতে দিতে হবে। ইন্টারমিডিয়েট ডোজিংটা সাধারণত প্রেফারেবল দেন দ্য কন্টিনিউয়াস ইনফেকশন, কারণ কন্টিনিউয়াস ইনফেকশন মানে একটা স্যালাইন সেট মেইনটেইন করা, ইট ক্যান বি অ্যানাদার সোর্স অফ ইনফেকশন, সো এটা আমাকে অ্যাভয়েড করতে হবে। প্লাজমা কনসেন্ট্রেশন মনিটরিং যদি সম্ভব হয় তাহলে করে দেখতে পারি, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট রুট এবং ডিউরেশন খেয়াল রাখতে হবে। আমার প্রয়োজন নাই তাহলে আমি কেন শুধু শুধু ইন্ট্রাভেনাস বা ইন্ট্রামাসকুলার দিব? আমি যদি মুখে খেতে পারে একটা পেশেন্ট অ্যান্টিবায়োটিক, সেই ক্ষেত্রে আমাকে মুখেই দিতে হবে। আর যদি দেখো যে না সিরিয়াসলি ইল পেশেন্ট মুখে খেতে পারছে না, তার ক্ষেত্রে ব্লাডের সার্কুলেশনে ড্রাগটাকে পৌঁছে দিতে হবে, তখন সেক্ষেত্রে প্যারেন্টাল রুটটা চয়েস করতে পারো, ঠিক আছে। আর ডিউরেশন যেটা কারো কারো দেখা গেলো যে 5 দিনের মাঝে ভালো হয়ে যায়, দরকার 5 দিনের বেশি দরকার নেই, সেটা কারো ক্ষেত্রে হয়তো দেখা গেলো 6 মাস, 9 মাস, 11 মাসের প্রয়োজন হতে পারে। সো ডিপেন্ডিং অন দ্য অর্গানিজম and depending on the response, ultimately আমাকে ডিউরেশনটা সিলেকশন করে নিতে হবে, ঠিক আছে। প্যারেন্টাল অ্যাডমিনিস্ট্রেশনটা কাদের জন্য প্রেফারেবল? যদি ক্রিটিক্যালি ইল পেশেন্ট থাকে, মেনিনজাইটিস বা এন্ডোকার্ডিটিস বলা পেশেন্টদের, দা পুয়ারলি অ্যাবজর্ব ফ্রম দ্য জিআইটি, যারা মুখে খেলে কাজ করবে না, না nausea vomiting যদি থাকে, গ্যাস্ট্রিকটমি বা ডিজিজ দ্যাট আর গ্যাস্ট্রিকটমি গুলা, তখন তাদের ক্ষেত্রে ওরাল অ্যাবজর্পশনটা হ্যাম্পার হবে, তাই না? আবার দেখা গেল যে সেরাম কনসেন্ট্রেশন হায়ার মেইনটেইন করতে হচ্ছে, সেই ক্ষেত্রেও তোমাকে কোনো সমস্যা নেই তোমরা। তো ওরাল রুটের ব্যাপারটা যেটা বলছি, যে ওরাল রুটে অনেক সময় অ্যাবজর্পশন হ্যাম্পার হচ্ছে, প্লাজমা কনসেন্ট্রেশন হায়ার রিচ করা যাচ্ছে না, সেই সব ক্ষেত্রে তোমাকে প্যারেন্টাল রুটটা দিয়ে করতে হবে, ঠিক আছে। ইফেক্ট অফ সাইট অফ ইনফেকশন অন থেরাপি কোথায় হয়েছে? যেমন মনে করো এই ড্রাগটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারতেছে কি পারতেছে না, মেনিনজাইটিস যেটা বললাম, তাহলে সাইট অফ ইনফেকশনটা এইখানে ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ ব্লাড ব্রেন ব্যারিয়ার কিন্তু ক্রস করে সব ড্রাগ যেতে পারে না, তাহলে অ্যাডিকুয়েট লেভেল অফ antibiotic must reach the infection site and we have to consider that this drug crosses the blood brain barrier, এরকম কিছু আমাদের কনসিডারেশনে মাথায় আনতে হবে, তাই না? ন্যাচারাল ব্যারিয়ার গুলো ক্রস করতে পারছে কিনা সেগুলো দেখতে হবে। আচ্ছা, তুমি চিকিৎসা দিলা, কিন্তু দেখা গেল কি চিকিৎসার জন্য কিছু বাধা ছিল, সেগুলো তুমি রিমুভ করো নাই, তাহলে রিমুভ ব্যারিয়ার টু কিওর, কিওর হওয়ার জন্য যে বাধা থাকবে সেগুলো তোমাকে অবশ্যই ইয়ে করতে হবে, ঠিক আছে। Presence of pus and secretion decreases the efficacy of the most antimicrobials. তো পুজ থাকলে সেই পুজটা যদি তুমি ড্রেন না করো, অ্যান্টিবায়োটিক দিলে তোমার ওই জায়গাটা হিলিং হবে না। সো ফরেন বডি থাকলো বা পাস থাকলো, সেগুলো তুমি ট্রিটমেন্ট রিমুভ করবা, ড্রেসিং করবা, সাথে অ্যান্টিবায়োটিক দিবা, ঠিক আছে। এরকম কিছু ব্যারিয়ার আরো কিছু লেখা আছে, সেগুলো একটু পড়ে নিও। ব্যারিয়ার কথাটা আমি পয়েন্টটা শুধু ধরাই দিলাম, হ্যাঁ। এরকম বাধাগুলো দূর করে নিতে হবে। কন্টিনিউ থেরাপি আনটিল অ্যাপারেন্ট কিওর, তোমার দৃষ্টিতে মনে হচ্ছে পেশেন্ট ভালো হয়ে গেছে, তাহলে হবে না, তোমাকে শিওর হয়ে নিতে হবে যে হ্যাঁ পেশেন্ট নাও ফ্রি ফ্রম অ্যান অর্গানিজম, দেন ইউ ক্যান স্টপ দ্য ট্রিটমেন্ট। যেমন অ্যাকিউট ইনফেকশন গুলো 5 থেকে 7 দিনের জন্য অনেক সময় ট্রিটমেন্ট দিতে হয়, কিন্তু টাইফয়েড ইনফেকশন যদি হয় তখন কি হবে, তাকে 14 দিনের জন্য চিকিৎসা লাগবে, 2 থেকে 3 সপ্তাহ, তাই না? টিবিতে যেটা বলছিলাম, সেক্ষেত্রে তাকে মাস ব্যাপী 6 মাস 9 মাস ব্যাপী চিকিৎসা দিতে হবে। সো তো প্রয়োজন হলে তুমি প্রলং করবা থেরাপি, আদারওয়াইজ আননেসেসারি প্রলংগেশন তোমার কোনো প্রয়োজন নেই, তাহলে কন্টিনিউ করবা। এবং পেশেন্ট যখন স্যাম্পল নিয়ে দেখবা যে অর্গানিজম ফ্রি, ততক্ষণ পর্যন্ত তুমি তাকে চিকিৎসা করবা। টেস্ট ফর কিওর যেটা বলছি, যে মাইক্রোঅর্গানিজম আছে কি নাই, যেমন ইউরিন ইনফেকশন হয়েছিল, তুমি ট্রিটমেন্ট দিয়েছো, তারপরে ট্রিটমেন্ট দেওয়ার পরেও আবার আগে যেমন ইউরিন স্যাম্পল নিয়েছিলে, অর্গানিজম কি কোনটা দিবা সেটা জানো, অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও তোমাকে ইউরিন স্যাম্পল নিয়ে আবার দেখতে হবে, নাও দ্য অর্গানিজম ফ্রি ইউরিন ইউ হ্যাভ গেইনড। এভাবে তোমার টেস্ট ফর কিওর করে নিলে ভালো, যদি সম্ভব হয়, ঠিক আছে। অনেক সময় প্রোফাইলেকটিক কেমোথেরাপি দরকার হয়, যেমন কিছু সার্জারি বা ডেন্টাল প্রসিডিউর, সেই ক্ষেত্রে তোমাকে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিতে হয়, যাতে নাকি অপারেশনের সময় ইনফেকশনটা যেন ফ্লেয়ার আপ না হয়, সেই কারণে তোমাকে অনেক সময় 1 বা 2 ডোজ অ্যান্টিবায়োটিক দিতে হয়, সেটাকে আমরা বলবো প্রোফাইলেকটিক। এটা নিয়ে আমরা আরেক ডিটেইলস পরে পড়বো।
অনেক সময় আছে না, কেউ ইনফেক্টেড হয় না, ক্যারিয়ার হয়, শুধু জীবাণুটা বহন করে, তার কোনো সিমটমস থাকে না, তাদের জন্য কি করব? ইন জেনারেল তাদের জন্য কিন্তু চিকিৎসা দেওয়াটা দরকার নেই। তারা নিজেরাই ন্যাচারাল রিএস্টাবলিশমেন্ট অফ নর্মাল ফ্লোরার জন্য অ্যালাউ করে আলটিমেটলি নিজেরাই ইনফেকশনকে কন্ট্রোল করে রাখতে পারে। তো সেই ক্ষেত্রে সবসময় যে আমরা ক্যারিয়ার পেলেই অ্যান্টিবায়োটিক দেব তা কিন্তু না। একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছ, তার অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে কি হচ্ছে না সেটা আমাকে দেখে নিতে হবে। তারপরে অন্য কোনো ড্রাগ তুমি তার সাথে খাচ্ছ কিনা সেটা তোমাকে দেখে নিতে হবে, কারণ আমরা জেনারেল ফার্মাকোলজিতে এনজাইম ইনডিউসার, এনজাইম ইনহিবিটর এই ধরনের কিছু টার্মস পড়েছি। সো এই ড্রাগ গুলো ওই সেটাকে সেফ কিনা, আমরা প্রথমেই ডেফিনেশনে বলেছিলাম যে সিলেক্টিভ টক্সিসিটি অ্যাচিভ করতে পারছি কিনা। সিলেক্টিভ টক্সিসিটি যদি অ্যাচিভ করতে না পারি তাহলে কিন্তু ড্রাগটা আমাদের জন্য বিপজ্জনক হবে। তাহলে এখন একটা ড্রাগ যেটা তুমি দিবা সেটার টার্গেট যেটা অ্যান্টিবায়োটিকের মানে টার্গেট যেটা সেটা হতে হবে আমাদের বডির বায়োকেমিক্যাল রিঅ্যাকশনের চেয়ে আলাদা। তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমরা আমাদের কোনো ক্ষতি না করে অর্গানিজমকে আমরা ক্ষতি করতে পারবো। এই ধরনের সিলেক্টিভ অ্যাক্টিভিটি যদি আমরা অ্যাচিভ করতে পারি তাহলে আমরা এই ড্রাগের সেফটিটা বলতে পারবো। ঠিক আছে? কস্ট অফ থেরাপি, মনে করো তোমার কাছে একটা পেশেন্ট আসছে, সে রিক্সা চালায়, তার ইনফেকশন হলো, তুমি কাগজে তুমি সুন্দর করে ডাটের সাথে ওষুধ লিখে দিলা, কিন্তু তুমি যদি একটু চিন্তা করতে তোমার সাধারণ বুদ্ধি যে আচ্ছা এই যে লোকটাকে আমি ওষুধটা দিচ্ছি, আমি এই লোকটা ওষুধটা খেতে পারবে কি পারবে না, তাহলে সে যেটা পারবে এবং এই অর্গানিজম এগেইনস্টে যেটা ইফেক্টিভ, এরকম কম্বিনেশন যদি আমি চিন্তা করে দেই তাহলে ওষুধটা খাবেও আর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা হবেও না। কিছু পেশেন্ট ফ্যাক্টর তোমাকে কনসিডারেশন আনতে হবে, যেমন আমরা বলেছি যে ইমিউন সিস্টেমের উপর নির্ভর করে অ্যান্টিমাইক্রোবিয়াল গুলো কাজ করে। যেমন ব্যাকটেরিওস্ট্যাটিক হলে সে কিন্তু অনেকটা ইমিউন সিস্টেমের উপর নির্ভর করছে, এটা আমরা বলেছিলাম। তাহলে ইমিউন স্ট্যাটাসটা আমাকে খেয়াল রাখতে হবে। আর যে রেনাল ফাংশন স্ট্যাটাসটা, কারণ পেশেন্টের রেনাল এক্সক্রিশন অফ দিতে হবে এটা। আর কিছু ড্রাগ আছে হেপাটিক এক্সক্রিশন, সেক্ষেত্রে হেপাটিক ফাংশন দেখতে হবে। তারপরে বয়স একটা বড় ব্যাপার, আমরা আগেও বলেছিলাম বয়স একটা বড় ব্যাপার, হেপাটিক বা রেনাল ইম্পেয়ারমেন্টের সাথে বয়সের একটা সম্পর্ক থাকে, এগুলো দেখতে হবে। প্রেগন্যান্সি একটা বড় একটা সময়, 9 মাসের একটা সময়, সেই সময়ে সবাই দেখা যাবে প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে বাচ্চার ক্ষতি করতে চায়। এই ক্ষেত্রে মোস্ট অফ দ্য অ্যান্টিবায়োটিক যেগুলো আমরা অ্যাভয়েড করব। আর দুই একটা হচ্ছে ক্যাটাগরি করে নিব যারা সেফটির লিস্টে আছে, প্রয়োজন হলে তাদেরকে আমরা দিব। সিমিলারলি ল্যাকটেশনের ক্ষেত্রেও বাচ্চার কাছে পৌঁছে যেতে পারে, আমাকে সেফ ড্রাগটাই দিতে হবে। ঠিক আছে? প্রেগন্যান্সি ক্যাটাগরি আমরা জেনারেল ফার্মা। হ্যাঁ বলো। সাউন্ড কেটে কেটে আসতেছে, বুঝতে অনেক সমস্যা হচ্ছে। স্লাইড যেগুলো দেখাচ্ছি ওগুলোই বলে বলে দিচ্ছি, বেশি বোঝার কিছু নাই। স্লাইড গুলো বলছি, পয়েন্ট গুলো তোমরা নিজেরা করে নিলেও বুঝতে পারবা। তারপর না বুঝলে আমাকে একটু বললো, তাহলেই হবে। এটাই, এর চেয়ে বেশি আমি আর রিপিটেশন আর কি করবো, কতক্ষণ ধরে আমি একই কথা বারবার বলতে থাকবো সেটাও তো বুঝতেছি না। জি ম্যাম। ক্যাটাগরিটা এখানে যে এ বি সি ডি এক্স যে ক্যাটাগরি, এটা প্রেগন্যান্সিতে কোন ড্রাগটা সেফ আর কোন ড্রাগটা বিপজ্জনক সেই জিনিসটা এখানে বলা হচ্ছে, বুঝছো? প্রেগন্যান্সি ক্যাটাগরি দেখা গেল যে এ কাদেরকে বলবো, এখানে বাচ্চাদের কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা নাই, টেস্ট করে দেখা গেছে, এবং দূরে অদূর ভবিষ্যতে কোনো সম্ভাবনা, ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই সেরকমরা এই ক্যাটাগরিতে। কিন্তু দেখো এই ক্যাটাগরিতে বলতে আসলে তেমন একটা কোনো ড্রাগ আমরা ফেলতে পারি না, কারণ এমন কোনো ড্রাগ নাই যেটা ফিটাসে কোনো সমস্যা না করবে, এরকম নাই। হ্যাঁ, এই জন্য এই ক্যাটাগরিটা একদম রেয়ার আছে, যেমন প্যারাসিটামল, এরকম দুই একটা ড্রাগ। ঠিক আছে? তারপর ভিটামিন গুলো দুই একটা, এগুলো প্রেগন্যান্সি এতে রাখা যায়। বি ক্যাটাগরিতে হচ্ছে নো কন্ট্রোল স্টাডি অ্যালাউ শো হিউম্যান রিস্ক, কিন্তু এনিম্যাল স্টাডি করে দেখা যাচ্ছে যে টক্সিসিটি হতে পারে। এরকম যদি দেখি তাহলে হিউম্যান আর এনিম্যাল যদিও স্পেসিস ডিফারেন্স আছে, কিন্তু
তারপরে মানে একটু সাবধান হওয়ার জন্যই আমরা বি ক্যাটাগরিতে ফেলেছি, যেমন কিছু অ্যান্টিবায়োটিক, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, তারপর হচ্ছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক গুলোই মূলত আমরা দেখা যাবে যে বি ক্যাটাগরিতে ফেলতে পারি। সি মানে হচ্ছে অ্যানিমাল ফিটাল টক্সিসিটি দেখা গেছে, হিউম্যানে এখনো আনআইডেন্টিফাইড, তবে সম্ভাবনা আছে, এই জন্য এটাকে থার্ড ক্যাটাগরি বা সি ক্যাটাগরিতে রাখলো। যেমন ক্লোরমফেনিকল, ফ্লুরোকুইনোলল, ভ্যানকোমাইসিন এগুলোকে। ডি ক্যাটাগরিতে হিউম্যান ফিটাল রিস্ক পাওয়াই গেছে, বাট বেনিফিটস আউটওয়ে দ্য রিস্ক, কিন্তু এখন আমাকে এই ড্রাগটা ইউজ করতেই হচ্ছে বেনিফিটের জন্য। তাহলে ওই যে রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে যদি প্রয়োজন হয় দিতে, সেই ক্ষেত্রে টেট্রাসাইক্লিন বা অ্যাক্সিডটা দেওয়ার প্রয়োজন হতে পারে। এক্স ক্যাটাগরি মানে হচ্ছে দিবই না, একদম দিবই না, কারণ এটাতে রিস্ক হবেই এবং এখানে বেনিফিটের ব্যাপার সেপার নাই, বাচ্চা মারাই যেতে পারে। সো দিস আর কন্ট্রাইন্ডিকেটেড, এরকম কিছু ড্রাগও আছে, এটা আমরা জানবো। কিছু ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর কনসিডার একই ইনফেকশন দুইজনের হয়েছে, সেক্ষেত্রে দেখা গেল যে কারো হয়তো পায়ে হয়েছে, কারো হয়তো কানে হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে ব্যাপার। আর দুইজন ব্যক্তি একই অর্গানিজম দিয়ে ইনফেকশন হয়েছে, অ্যান্টিবায়োটিক ইউজ করার ক্ষেত্রে একই অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা ছিল, কিন্তু একজনের সেই অ্যান্টিবায়োটিক অ্যালার্জি আছে, আরেকজনের সেই অ্যালার্জি নেই, তাহলে যার অ্যালার্জি আছে তাকে সেটা দেওয়া যাচ্ছে না, তাকে অল্টারনেটিভ দিতে হবে। কনকমিটেড ড্রাগ থেরাপি, যেমন এনজাইম ইনডিউসার খাচ্ছি কিনা, এগুলো আমাকে দেখে নিয়ে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর চিন্তা করে আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। কম্বিনেশন আমি দিব কি দিব না, যেখানে আমার মানে প্রয়োজন নাই সেই ক্ষেত্রে একের অধিক ড্রাগ আমি অ্যান্টিবায়োটিক দিব না, কারণ আমি জানি যত আমি এক্সপোজ করব তত ড্রাগটা মানে কি হবে, প্রয়োজন না হলে আমরা দিব না। In instance in which two or more drugs are commonly given, মানে কয়েকটা উদাহরণ দেওয়া হলো যেখানে কম্বিনেশনটা আমরা দিচ্ছি। To treat serious infection before the identity of the organism is known, অনেক সময় সিরিয়াস ইনফেকশন, সেক্ষেত্রে আমি দরকার হচ্ছে যে একটা ড্রাগ দিয়ে হবে না, তখন দুই একটা ড্রাগ আমি দিতে হবে কম্বিনেশনে কভার করার জন্য। এটা আবার অনেক সময় দুইটা বা তিনটা ড্রাগ দিয়ে আমি সিনার্জিস্টিক ইফেক্ট পাচ্ছি। সিনার্জিস্টিক ইফেক্ট জন্য রেজিস্ট্যান্স যেন না হয়, যেমন ও কিন্তু চেষ্টা করে নিজেকে হাইড করে রাখার জন্য, ফলে ওকে ধরা সম্ভব হয় না, যার জন্য সাঁড়াশি আক্রমণ করার জন্য সাথে ও যেন নিজেকে কোনোভাবে শিখাইতে না পারে যে কিভাবে বেঁচে যাবো, যেটাকে আমরা রেজিস্ট্যান্স বলছি। ওই দুইটা কারণে আমাকে কম্বিনেশন ড্রাগটা চয়েস করে নিতে হচ্ছে, বুঝছো? এই আরেকটা হচ্ছে টিবি, যেটা টিবির উদাহরণ বললাম এরকম। তাহলে এই দুই একটা মুষ্টিমেয় উদাহরণে আমাকে একা ড্রাগ দিলে হবে না, আমাকে কম্বিনেশন ড্রাগটা দিতে হবে। সো কম্বিনেশন যেহেতু দিতে হচ্ছে তার সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধার মাঝে কি বললাম যে আমার সিনার্জিস্টিক এফেক্ট হতে পারে, এটা একটা। আর হচ্ছে গিয়া দেখা যাচ্ছে যে এই এরকম সিনার্জিস্টিক ইফেক্ট পাইতে গিয়ে আমার কম্বিনেশন দিতে হয়। আর পরের পয়েন্ট আমি এখন বলছি না, ওটা পরে বলবো। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ তুমি প্রথমেই জানো, দুই বা তার বেশি ড্রাগ যখন দিবা প্রত্যেকটার অ্যাডভার্স ইফেক্ট তোমাকে সহ্য করতে হবে, তাই না? এটা একটা ঝামেলা। আবার হচ্ছে অ্যান্টাগনিজম হতে পারে, একজন আরেকজনের ইফেক্ট অপোজ করে দিতে পারে, সেটা ব্যাক্টোস্ট্যাটিক ড্রাগ আর ব্যাক্টোসিডাল কম্বিনেশনে বিশেষ করে দেখা যায়। তোমরা দেখবা যে ব্যাক্টোসিডাল ড্রাগ যেগুলো, সেগুলো র্যাপিডলি মাল্টিপ্লাইং অর্গানিজমের এগেইনস্টে কাজ করছে, কিন্তু তুমি এখানে ব্যাক্টোস্ট্যাটিক যদি কম্বিনেশন দাও, স্ট্যাটিক মানে কি মাল্টিপ্লিকেশন গ্রোথ সব বন্ধ করে দিচ্ছে সেই ড্রাগটা, তাহলে দুটো ড্রাগের কম্বিনেশন হলে আলটিমেটলি কি হবে, ব্যাক্টোস্ট্যাটিক ড্রাগটা ব্যাক্টোসিডাল ড্রাগের কাজ করার জন্য অন্তরায় হয়ে দাঁড়ালো। এরকম সুপার ইনফেকশন হতে পারে, ওই যেটা বলছিলাম অ্যান্টিব্যাকটেরিয়াল থেরাপি দেওয়া সত্ত্বেও নতুন ইনফেকশনের প্রেজেন্স তুমি পাচ্ছ। সাধারণত ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক করলে তারা ওই নরমাল ব্যাকটেরিয়াল ফ্লোরা গুলোকে সাপ্রেস করে দেয়, তখন নতুন ইনফেকশন হয়ে যায়, এটা একটা ঝামেলা। If inadequate doses of non-synergistic drug are used, emergency resistance চান্সটা হতে পারে কম্বিনেশন দিয়েও। আর যেহেতু দাম বেশি তাহলে কস্ট বেশি।
তাই না? এইটুকু পর্যন্ত। তারপর হলো গিয়ে কনসিকোয়েন্স অফ কম্বিনেশন থেরাপি। আমরা সাধারণত সিনার্জিস্টিক কথাটা উচ্চারণ করেছি, কিন্তু সবসময় কিন্তু সিনার্জিজমটা হয় না। আর কি কি হতে পারে কনসিকোয়েন্স বলতে, আমি সেটাই বুঝেছি। এক নাম্বার তো সিনার্জিস্টিক, দুই নাম্বার হচ্ছে অ্যান্টাগনিস্টিক হতে পারে, যেমন একটু আগে বলছিলাম যে ব্যাকটোস্ট্যাটিক এবং ব্যাকটোসিডাল দিলে অ্যান্টাগনিস্টিক ইফেক্ট হতে পারে। তিন নাম্বার যে ইফেক্টটা সেটার নাম হচ্ছে ইনডিফারেন্ট ইফেক্ট। এই ইনডিফারেন্ট ইফেক্টটাই কিন্তু আমার ম্যাক্সিমাম কম্বিনেশনের ক্ষেত্রে মানে কাম্য, যেটা আমরা চাই। ইনডিফারেন্ট কথার অর্থ কি? এটার অর্থ হচ্ছে গিয়ে সিনার্জিজমও করবে না, অ্যান্টাগনিজমও করবে না, স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটিস শুধু বাড়ায় দিবে। এবং দুইজন মিলে একসাথে কভারেজ বাড়ায় দিল। কভারেজ বাড়ায় দেওয়ার মাধ্যমে দুইজন হয়তো দুই রকম ভাবে কাজ করছে, কিন্তু আলটিমেটলি অর্গানিজমের কন্ট্রোলটা ভালো অ্যাচিভ করতে পারছে। এই হলো গিয়া ইনডিফারেন্ট ইফেক্ট। তাহলে দেখো কম্বিনেশন দিলে কি কি পাও। প্রথমে তোমার মাথায় থাকবে যে হ্যাঁ আমি তো সিনার্জিজম চাচ্ছি, তাই না? কিন্তু সবসময় সিনার্জিজম নাও হতে পারে। এটা তাহলে সিনার্জিজম একটা ইফেক্ট। কম্বিনেশন দিলে আরেকটা ইফেক্ট হচ্ছে অ্যান্টাগনিজম, যেটা আমাদের মোটেও কাম্য না, কিন্তু হতে পারে একজন আরেকজন ইফেক্ট অপোজ করে দিচ্ছে। এটা থার্ড যেটা কম্বিনেশনের পরে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনডিফারেন্ট ইফেক্ট, যেটা হচ্ছে নেইদার সিনার্জিজম নর অ্যান্টাগনিস্টিক। ঠিক আছে? এখন তাহলে কি সেটা? সেটা হচ্ছে দুইজন ড্রাগ নিজস্ব ওয়েতে কাজ করে আলটিমেটলি অর্গানিজমকে কন্ট্রোল করতে হেল্প করছে। এটাকে বলছি আমরা সিনার্জিস্টিক ইনডিফারেন্ট ইফেক্ট। ইনডিফারেন্ট একটু কঠিন লাগলেও আমি আরো আরো বলবো, আরো বুঝিয়ে বলার পরে তোমাদের জিনিসটা সহজ লাগবে। ঠিক আছে? মলিকুলার বেসিসে আমি এখন যাব না, এটা নেক্সট ক্লাসে যাব। এই পর্যন্ত তোমাদের কোনো কোশ্চেন আছে কি সেটা বলো। এই পর্যন্ত আমরা কি কি করলাম? তাহলে রেশনাল ইউজ অফ ড্রাগের মধ্যে আমি যদি আরেকটু ইয়ে করি, রিপিট করে দেই, সেটাতে আমরা কি কি দেখতে পেলাম? রেশনাল ইউজে প্রথমে ডায়াগনোসিস করতে হবে as precise as possible, তাহলে তুমি অর্গানিজম বুঝতে পারবা। অর্গানিজম বুঝলে তুমি হ্যালো হ্যালো শুনতে যাচ্ছে। শুনতে পাচ্ছি, কিন্তু আমিও তো কারো কথা শুনতে পাচ্ছি মিউট না করে। So, আশা করি বুঝতে পারছি। মিউট করো, মিউট করো, মিউট করো, যার কথা ঘর থেকে কথা শোনাচ্ছে মিউট করো। ঘরের আলাপ শোনার জন্য তো এখানে আমি ক্লাসে বসে নাই। তাহলে এখন দেখো রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক বললে আমরা কি কি পয়েন্ট এখানে টাচ করব। প্রথমে হচ্ছে ডায়াগনোসিসটা আমাকে ঠিক মতো করতে হবে, কারণ যত সঠিক ডায়াগনোসিস তত ড্রাগ সিলেকশনটা সঠিক হবে। এটা তারপরে আদৌ অ্যান্টিবায়োটিকটা দরকার আছে কিনা সেটা তোমাকে প্রথমে মনে রাখতে হবে। অনেক অ্যাকিউট ইনফেকশনের ক্ষেত্রে সাধারণত দরকার হয়, আবার কিছু অ্যাকিউট ইনফেকশন আছে যে নিজে নিজে ভালো হয়ে যায়, ওটার জন্য আর দরকার হয় না। এটা ক্রনিক ইনফেকশনে শুধু অ্যান্টিবায়োটিক দিলে হবে না, তার ক্ষেত্রে তোমাকে সাথে যদি দেখো কোনো ব্যারিয়ার আছে সেগুলোকে তোমার রিমুভ করে নিতে হবে, যেমন পাস থাকলে ড্রেন করে নিতে হবে, তারপরে আলটিমেটলি তোমাকে অ্যান্টিবায়োটিকটা দিতে হবে। ইনফেক্টিভ অর্গানিজমের আইডেন্টিফিকেশনটা খুব জরুরি। কুইক আইডেন্টিফিকেশনের জন্য তুমি গ্রাম স্টেনিং করতে পারছো। গ্রাম স্টেনিং করলে তুমি বুঝতে পারবা এটা কি গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ। এটা সাথে তুমি যদি সম্ভব হয় কালচার সেনসিটিভিটি কালচার করে নেবা। কালচার করলে গ্রোথ অর্গানিজমের গ্রোথটা তুমি দেখতে পারবা। সেই অনুযায়ী তুমি স্পেসিফিক অ্যান্টিবায়োটিকটা তুমি দিতে পারবা। অনেক সময় হয় না, তো এমপেরিক থেরাপি আন্দাজে একটা ঢিল মারতে হয়। আন্দাজে ঢিল মারার জন্য যদি অ্যাকিউটলি ইল পেশেন্ট হয় তাদের ক্ষেত্রে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ব্যবহার করাটাই ভালো, যেখানে বেশি অর্গানিজম দ্বারা ইনফেকশন আশা করছি। এখন সিলেকশন অফ দ্য ড্রাগ এর ক্ষেত্রে দেখা গেল যে অনেক সময় পেশেন্টের হিস্ট্রি নিয়ে আমরা চিন্তা করতে পারি, সে কি তার এই হসপিটাল থেকে হচ্ছে কিনা কমিউনিটি থেকে হচ্ছে, হসপিটালের অর্গানিজম একরকম, তাহলে আমি ব্যাকটেরিয়াস্ট্যাটিক ড্রাগ দিব। যদি ইমিউনিটি কম থাকে তাহলে ব্যাকটেরিয়াল ড্রাগ দিয়ে আমাকে তাকে চিকিৎসা করতে হবে। আবার বয়স যদি বাচ্চা নিউবর্ন হয় তাদের ক্ষেত্রে মেনিনজাইটিস হলে তার অর্গানিজম একরকম, আর 40 বছর বয়সে মেনিনজাইটিস হলে তার অর্গানিজম একরকম। এইভাবে তোমরা দেখবা যে অ্যান্টিবায়োটিক ইউজেসটা আলাদা হয়ে যেতে পারে। তারপর হচ্ছে
বেস্ট ড্রাগটা তুমি যে চয়েস করবে সেটা তোমার কয়েকটা জিনিসের উপর নির্ভর করে করতে হবে, সেটা হচ্ছে স্পেসিফিসিটি, কালচার স্পেসিফিক যেটা সেইটা, তারপর হচ্ছে নেচার অফ দ্য ড্রাগ টু বি গিভেন, কোন ধরনের ড্রাগ দিবা, প্যাক্রিস্টেটিক দিবা না সিডাল দিবা। একটু আগেই বলেছি যে সে যদি ইমিউনো কম্প্রোমাইজড হয় তাহলে তোমাকে অবশ্যই প্যাক্রিসিডাল ড্রাগ দিতে হবে, আর সে যদি ইমিউনো কম্পোনেন্ট হয় তাহলে তাকে ব্যাক্টেরিওস্ট্যাটিক ড্রাগ দিলে হবে। বাকি যে রিমুভাল অফ দ্য অর্গানিজম তাকে সিডাল বা স্ট্যাটিক ড্রাগের চয়েসটা বুঝছো জিনিসটা, এটা আমরা কাদেরকে সিডাল দিবা কাদেরকে স্ট্যাটিক দিবা পয়েন্টটা বুঝছো, নাকি আমি একা একা বক্তব্য করে দিচ্ছি তোমাদের কাছে? আসো আমার সাথে, জি ম্যাম। আমার সাথে আসো তোমরা, জি ম্যাম। বুঝতেছো আমার কথাগুলো? জি ম্যাম, একটু। বুঝে নেই সেটা inappropriate frequency হলেও হবে না। প্লাজমা কনসেন্ট্রেশন দেখা যায় যে মাঝখানে কানেকশনই চলে গেল, তারপরে আবার আসবো। Hello? ম্যাম। চলে গেছিল না? জি ম্যাম। জি ম্যাম। কোন রুটে দিবা সেটা কিভাবে নির্ভর করবে, কিভাবে ঠিক করবা? যদি দেখা যায় পেশেন্টের অ্যাকিউট ইনফেকশন সিরিয়াস, তাকে অবশ্যই ইন্ট্রাভেনাস প্যারেন্টাল ইনজেকশন দিতে হবে। আর যদি দেখো না ঠিক আছে ইটস ওকে মাইল্ড টু মডারেট ইনফেকশন, তাকে ওরাল ট্রিটমেন্ট দিলে হবে, সেক্ষেত্রে তাকে তুমি ওরাল ট্রিটমেন্ট দিতে পারো। আরো কিছু ফ্যাক্টর যেগুলো বলা আছে সেগুলো লেখা আছে, সেগুলো কাদের ক্ষেত্রে প্যারেন্টাল দিবা এই পয়েন্টগুলো করে রেখো, যে অনেক সময় রিটেন কোশ্চেন আসতে পারে সেজন্য লেখা। সাইটাল ইনফেকশনটা জরুরি এই জন্য যে ব্লাড মেমব্রেনের কজ করছে না করছে সেটা জানাটা আমাদের কাছে ব্যারিয়ার যদি থেকে থাকে সেটাকে রিমুভ না করলে ইনফেকশন কন্ট্রোল হবে না, এগুলো খেয়াল রাখতে হবে। আর অ্যাপারেন্ট কিওর যতক্ষণ না পর্যন্ত শিওর হবা যে হ্যাঁ এখন পেশেন্ট ইজ ফ্রি অফ অ্যান্টিবায়োটিক অর্গানিজম, ততক্ষণ পর্যন্ত তুমি চিকিৎসাটা কন্টিনিউ করবা। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে ইনফেকশন হতে পারে সেটা চিন্তা করে যখন অ্যান্টিবায়োটিক দিই সেটাকে বলি প্রোফাইলেক্টিক কেমোথেরাপি। এবং কিছু সার্জারি যেমন অ্যাবডোমিনাল অর্গানের সার্জারি হবে, সেক্ষেত্রে তোমার ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে অ্যানোরোবিক ক্ষেত্রে তোমাকে প্রোফাইলেক্টিক ডোজ অফ অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার হতে পারে। ইনফেকশন হওয়ার সম্ভাবনা যেটা গিয়ে আলটিমেটলি হার্ট ভালভে করতে পারে এরকম, তখন সেক্ষেত্রে আমার প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক ইনফেকশন হওয়ার আগেই অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হতে পারে এরকম। তারপর হচ্ছে অনেকে আছে ক্যারিয়ার, যে জীবাণু গ্রহণ করে তার ইনফেকশন হয়নি, তাদের ক্ষেত্রে আমি দিব কি দিব ডিপেন্ড করবে যে অনেক সময় প্রয়োজন হয় আলাদা করে যে নিজের অর্গানিজমকে দমায় রাখার জন্য, সেক্ষেত্রে দরকার হয়। এই হচ্ছে কয়েকটা পয়েন্ট। যেই ড্রাগটা দিবা তার সেফটি তোমাকে দেখতে হবে, সেটা কি সেফ কিনা এটা তোমাকে বিবেচনা করতে হবে, তার দ্বারা তোমার কোনো ক্ষতি না হয়। দাম কেমন সেই জিনিসটা খেয়াল রাখবা, গরিব রোগী বড় রোগী আছে তাদের ক্ষেত্রে দামের কথা বলেছি। পেশেন্টের কি কি দেখবা, ইমিউনিটি স্ট্যাটাসটা দেখতে হবে, এক্সপ্রেশন হয় যে রেনাল ফাংশন সেটা দেখে নিতে হবে, হেপাটিক ফাংশন দেখতে হবে, পারফিউশন ঠিক আছে কিনা, তাহলে ব্লাড প্রেশার, বয়সটা দেখতে হবে,
প্রেগনেন্ট কিনা, ল্যাকটেশন করছে কিনা সেগুলো দেখে প্রেগন্যান্সি ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি ড্রাগগুলোকে A B C D X। এ মানে সেফ, বি মানে একটু এনিম্যাল স্টাডিতে পটেনশিয়াল টক্সিসিটি দেখা গেল, হিউম্যানে কোনো স্টাডি এখনো করা হয়নি বা রিস্ক দেখায় নাই সেটা। আর যদি হিউম্যানে রিস্ক থাকার এখনো আনআইডেন্টিফাইড কিন্তু এনিমেলে টক্সিসিটি ভালো মতো পাওয়া গেছে, সেই ক্ষেত্রে সি ক্যাটাগরিতে রাখলে ভালো হবে ড্রাগটাকে। আর হিউম্যানে যদি দেখা যাচ্ছে যে রিস্ক পাওয়াই গেছে কিন্তু ব্যবহারটা দেখা গেল রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করলে বেনিফিটটা বেশি পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে ডি ক্যাটাগরি ড্রাগ পাওয়া যাবে। আর ফিটাল রিস্ক যদি আছে শিওর, তাদের ক্ষেত্রে বেনিফিট দেখার চিন্তা নাই, বেনিফিটের চেয়েও রিস্কটা বেশি হচ্ছে, সেক্ষেত্রে ওদেরকে এক্স ক্যাটাগরিতে ফেলে ওদেরকে আমি আর ড্রাগ ইউজ করবো না সেই ক্যাটাগরিতে। এছাড়া ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর কারো পায়ে হতে পারে, কানে হতে পারে, তো সাইড ভিন্ন হওয়ার জন্য অ্যান্টিবায়োটিক চয়েসটা আলাদা হতে পারে, অথবা কারো অ্যালার্জি আছে কারো অ্যালার্জি নাই, অথবা আন্ডারলাইং ইলনেস আছে কিনা বা কনকমিটেন্ট ড্রাগ খাচ্ছে কিনা, বা কেউ ইয়াং কেউ ওল্ড বা কেউ প্রেগনেন্ট কেউ নন প্রেগনেন্ট, এগুলো দেখে নিতে হবে। আর কম্বিনেশনটা 2 বা তার বেশি অ্যান্টিবায়োটিক কিছু কিছু ক্ষেত্রে আমাদের দিতে হচ্ছে, যেমন সিরিয়াস ইনফেকশন, সিনার্জিস্টিক এফেক্ট পাওয়ার জন্য, অথবা রেজিস্ট্যান্স যেন না হয় সেই জন্য। এইগুলো ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে সাধারণত কম্বিনেশন থেকে সিনার্জিস্টিক এফেক্ট পাওয়া যায়। অসুবিধা হচ্ছে একের অধিক ড্রাগ দেওয়া মানে হচ্ছে অ্যান্টিবায়োটিক এক্সপোজার বেশি করা এবং অ্যাডভার্স ইফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। আর এটা স্ট্যাটিক এবং সিনার কম্বিনেশন দিলে আমার দেখা যাবে যে অ্যান্টাগনিজমটাই হবে বা সুপার ইনফেকশন হতে পারে, এগুলো আমাকে মাথায় রাখতে হবে কম্বিনেশন দেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি তো বলেন। সন্ধ্যা সাড়ে সাতটা, সাড়ে সাতটা, হ্যাঁ 8টার দিকে নিয়ে আসেন। জি জি বুঝতে পারছি, নিয়ে আসেন 8টার দিকে, আমি দেখে দিব প্রেসক্রিপশন আছে। জি সরি সরি, তাহলে কম্বিনেশনের ক্ষেত্রে এই যে সুপার ইনফেকশন ব্রড স্পেকট্রাম দিলে হতে পারে সেই সম্ভাবনাটা, তারপর হচ্ছে হায়ার কস্ট, এগুলো অসুবিধা। কম্বিনেশন দিলে আমরা যেটা বলছি কনসিকোয়েন্স কয়েকটা হতে পারে, সবসময় যে সিনার্জিজম হবে তা না, অ্যান্টাগনিজম হতে পারে। আর একটা যেটা আমরা বললাম ইনডিফারেন্ট ইফেক্ট, এখানে সিনার্জিজম হবে না অ্যান্টাগনিজম হবে না, বরঞ্চ দুইজন তাদের নিজস্ব ওয়েতে কাজ করে আলটিমেটলি অ্যান্টিবায়োটিক স্পেকট্রাম বাড়ায় দিয়ে হেল্প করবে। এই হলো গিয়ে ইনডিফারেন্ট, এবং আমরা মোস্ট অফ দ্য কেসে অ্যান্টিবায়োটিক কম্বিনেশনটা দেই হচ্ছে ইনডিফারেন্ট ইফেক্ট পাওয়ার জন্য, ঠিক আছে? এই হচ্ছে আপাতত স্কুল থাকুক আজকে, নেক্সট ক্লাসে আমরা মলিকুলার বেসিস অফ কেমোথেরাপি করব, ঠিক আছে? তার কোনো কোশ্চেন আছে? এই স্লাইড গুলো একটু পড়ো, তোমরা পড়লে তোমরা একটু কোশ্চেন করতে সুবিধা হবে, হ্যাঁ ঠিক আছে? আর যেহেতু ম্যাডামের কথা কেটে কেটে যায়, ভেঙে ভেঙে যায়, তাহলে তোমরা নিজেরা একটু পড়লে আমার কথার সাথে মিলে, ঠিক আছে? জি ম্যাম। ইন্ট্রোডাকশনটা ভালো করে পড়ো তোমরা, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।